এই দাঁড়াও, অনেক স্কুল করছো, একটু থামো। এখন আমি তোমাকে বাংলা প্রথমের সহপাঠ পদ্য গদ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 300টা এমসিকিউ দিব, যেগুলা থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে? এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, শেষের দিকে তোমাদের জন্য একটা বোনাস আছে, একেবারে ফ্রি বোনাস, শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? আসো আমরা শুরু করি। আজকে যে ভিডিওটা দিব আমরা, হয়তো এইটা 1 ঘন্টার মতো হবে, শুধু 1 ঘন্টা, আমি আবার বল দিচ্ছি 1 ঘন্টার মতো হবে। এই 1 ঘন্টার মধ্যে আমি তোমাকে বাংলার মধ্যে যতগুলো এমসিকিউ আছে এবং সেই এমসিকিউগুলোর মধ্যে সবচেয়ে কমন যেগুলো আছে সবগুলাই কভার করে দিব, ঠিক আছে? তোমার কাজ হলো ভাই একটু খাতা কলম নিয়ে বসো, অথবা একটু রিল্যাক্স হও, 1 ঘন্টা সময় দাও আমাকে প্লিজ, এবং এমসিকিউতে ফুল মার্কটা নিয়ে যাও। এবং শেষের দিকে একটা অফার আছে বললাম না, ফ্রি, দেখবা। হ্যাঁ, আমি ভিডিওর মাঝখানে বলে দিব কি। প্রথমে আমরা অপরিচিতা গল্পের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমার মন উতলা করিয়া দিল অপরিচিতা গল্পে কার কথা বলা হয়েছে, একটু খেয়াল করে দেখো তো কার কথা। হরিশ। হ্যাঁ, হরিশে কিন্তু যে কোনো কথা একটু বাড়াই বলতে পারে, অর্থাৎ হরিশের কথা যখন শুনছে অনুপমের মনটা উতলা হয়ে গিয়েছে, ঠিক আছে? বিবাহের কতদিন পূর্বে অনুপম তার শ্বশুরের সাথে সাক্ষাৎ করেন? 3 দিন পূর্বে, 3 দিন আগে দেখা করেন। মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলার কারণটা কি বলতো? কূটবুদ্ধি। সে তার ঘরের মধ্যে, তার পরিবারের মধ্যে সব কূটবুদ্ধিগুলো কে করে? তার মামা করে, সেজন্য। তারপর অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ভাই বলতো। ছোট মন মানসিকতা। ছোট মন মানসিকতা মানে কি? হীনমন্যতা। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণটা কি ছিল বলতো? কারণ তার মামা তার হবু স্ত্রীর গলা থেকে গহনাগুলা খুলে পরীক্ষা করতেছিল, সেটা তো একটু হীনমন্যতা, সেটা দেখে তোমার অনুপমের মাথাটা হেড করে রাখছিল। কলিকাতার বাইরে যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলেন। উক্তির মাধ্যমে মামার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে বলতো? মানে উনি এখনো কি কুসংস্কার টাইপের, অর্থাৎ কুপমণ্ডকতা। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিয়েছিল? 2টি। মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচিত, লেখকের মধ্যে কণ্ঠস্বর যেন তাহারও চেহারা হইবে। ঠিক আছে, এই শূন্যস্থানের মধ্যে চেহারা বসবে। ফলের মতো গুটি উপমাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছিল বলতো? অনুপম কিন্তু দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু গুটির মতো, কিন্তু আসলে ফল না, অর্থাৎ অনুপমের নিষ্ফল জীবনটাকে বোঝানো হয়েছে। 10 নাম্বার, তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিটি দ্বারা কি প্রকাশ পাচ্ছে? প্রত্যাখ্যান। অর্থাৎ আমি আমার মেয়েকে বিয়ে দিব না, যান আপনারা জানগা, আপনাদেরকে গাড়ি ঠিক করে দিই। এই পিডিএফটা কোথায় পাবা? সম্পূর্ণ ক্লাসটা করো, আমি শেষের দিকে বলতেছি কোথায় পাবা পিডিএফটা, একেবারে সম্পূর্ণ ফ্রিতে। দেখো, অপরিচিতা গল্পে বিয়ের বাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি? দেখো, এখানে ব্যান্ড হয়েছিল, কনসার্ট হয়েছিল, বাসি হয়েছিল, কিন্তু বেহালা হয়নি। বেহালা তো অনেক বড়, এগুলো তো ইয়া করা যায় না। হ্যাঁ, বেহালা হয়নি, একটু খেয়াল করবা বিয়েতে, তাহলে বেহালা ব্যবহার করা হয়নি। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের রচনার স্বর্ণযুগ কোন স্থানটি পরিচিত বলতো? কুষ্টিয়ার শিলাদেহতে যখন ছিল, উনি সবচেয়ে বেশি ছোট গল্পগুলা লিখছিল। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণ হিসেবে বড়? এই কথার অর্থটা কি বলতো? আত্মসমালোচনা। অর্থাৎ অনুপমে ভাবতে যে আচ্ছা, আমার জীবনটা না বয়সও বড় হইলো না, আমি কোনো কাজের মতো কোনো কাজ করলাম, মানে জীবনটা কেমন যে নিষ্ফল। তো সে নিজে নিজে ভেবে আত্মসমালোচনা করতেছিল নিজের। 15 নাম্বার, তাহার বিনয়টা অজস্র নয়, কাহার বিনয়? শম্ভুনাথ সেন। হ্যাঁ, অর্থাৎ অপরিচিতার বাবার কিন্তু খুব বেশি বিনয় ছিল না, উনি স্থির টাইপের ছিল, একটু পশ টাইপের। হ্যাঁ, অর্থাৎ এখানে শম্ভুনাথ সেনকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তুটা কি ছিল? দেখো, নারী শিক্ষা ছিল, যৌতুক প্রথা ছিল, গ্রাম্য সমাজ ছিল, নাকি কুসংস্কার ছিল? নারী শিক্ষা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে যৌতুক প্রথাটাকে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? কোন নগর কোথায় অবস্থিত? কলকাতার নিকটে। ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার? শম্ভুনাথ সেনের। অপরিচিতা মেয়েটির অর্থাৎ কল্যাণীর সঙ্গে কতজন মেয়ে ছিল? দেখো, 2-3 জন ছিল। এটা একটু কনফিউশনে পড়বে, একটু ভালো করে দেখিও। অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণটা কি? পরিবারের সব সময় কর্তা ছিল, সেজন্য। ফলগুর বালি যেরকম নদীকে তার বুকের মধ্যে ধারণ করে রেখেছিল, মানে উপরে বালি নিচে নদী, ঠিক একইভাবে অনুপমের মামা তার অন্তরের ভিতর সমস্ত পরিবারটা, অর্থাৎ পরিবার সবসময় কর্তা, সব কিছুতে তার মামা কথা বলতো, সেজন্য। কনের বিয়ে নিয়ে মন বার হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মামার মন নরম হলো কেন? মানে প্রথমত একটু বয়স হয়েছিল মেয়েটার, তখনকার সময় তো ধরো 14-15 বছর, অনেক বেশি। তো প্রথম দিকে একটু মন ইয়া থাকলো,
হরিশ তো ধরো যে কোনো কিছুটাকে বাড়াই বলতে পারে, তো হরিশ যখন বাড়াই বলছে তখন এই তোমার মামার মনটা একটু নরম হয়েছিল। এখন আমরা বিলাসী গল্প নিয়ে দেখব। দেখো বিলাসী গল্পের মধ্যে নিচের কোনটি উল্লেখ নেই? হুমায়ুনের কথা উল্লেখ আছে, তুগলুকের উল্লেখও আছে, কিন্তু বাবরের কথা কিন্তু ভাইয়া উল্লেখ নেই। ঠিক আছে, বুধের বাবর তো আছেই। তারপর দেখো বিলাসী গল্পে ছোট বাবু গ্রামে বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন? 200 টাকা দিয়েছিলেন, তখনকার সময় 200 টাকা অনেক দাম। তারপর ন্যাড়া কত ক্রুশ পথ হেঁটে স্কুলে যেত? দেখো কত ক্রুশ হেঁটে যেত, অর্থাৎ 2 ক্রুশ। আর যদি বলতো কত পথ অতিক্রম করতো স্কুলে যাওয়ার জন্য, তাহলে যাওয়া 2 ক্রুশ, আসা কয় ক্রুশ? 2 ক্রুশ। তাহলে তখন কত হইতো? 4 ক্রুশ। কিন্তু শুধু যেতে কত ক্রুশ লাগতো? 2 ক্রুশ। রম্বা শব্দের অর্থ কি? কলা। বিলাসী গল্পে 19 শতকে কোন সমাজ সংস্কারকের কথা উল্লেখ আছে? বুদেব বাবু। মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কোন ধরনের সাপ? একটু দেখো, খরিশ গোকরা, এটা একটু খেয়াল করো, খরিশ গোকরা। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতীতে। দুচুনি শব্দের অর্থ কি? বাঁশের জুড়ি। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? দেখো কায়স্থ, কায়স্থ। মৃত্যুঞ্জয়ের জাত ছিল কি? কায়স্থ। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? একটু দেখো, বিলাসীর। কেন বলা হয়েছে একটু খেয়াল করো। এই যে তোমার মৃত্যুঞ্জয়ের যে খেদমত করতেছিল, সেবা যত্ন করতেছিল, তখন তার চেহারাটা এমন হয়ে গিয়েছিল, যেমন ধরো তুমি যদি একটা ফুলদানিতে জল দিছো, জল দিয়ে যদি তুমি অনেকগুলো বাসি ফুলকে যদি তুমি করে রাখো, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজায় রাখা বাসি ফুলের মতো। মন্তব্যটি কার সম্পর্কে? বিলাসীর। অর্থাৎ বিলাসী যখন মৃত্যুঞ্জয়ের সেবা যত্ন করতেছিল, তার চেহারা এমন অবস্থা হয়েছিল যেন আমরা যখন ফুলকে, বাসি ফুলকে যখন পানির মধ্যে রাখি, কেমন যেন বিবর্ণ হয়ে যায় না, অসুন্দর হয়ে যায় না, ঠিক একইভাবে বিলাসীর অবস্থাও তেমনটা হয়ে গিয়েছিল, সেজন্য বলছিল। এটা কে বলছিল জানো তো? নেরা। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, উক্তিটি কার? দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। মৃত্যুঞ্জয় বমি করলো, এতে কি বোঝা গেল? দোহায় আর খাটবে না, অর্থাৎ সে মারা যাবে। ঠিক আছে। বিলাসী গল্পে বিলাসীর মৃত্যুটা হয় কিভাবে? আত্মহত্যার মাধ্যমে। যখন সে মারা গিয়েছিল মৃত্যুঞ্জয়, তখন সে আত্মহত্যা করছিল। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? অর্থাৎ 1 সপ্তাহ 7 দিন। এরপর কিন্তু সে আত্মহত্যা করেছিল। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় মূলত কার নাম? মহেশ্বরের নাম। ঠিক আছে। কেন? মহেশ্বর কিন্তু মারা যায় না। ঠিক আছে। বিলাসী গল্পে বর্ণিত স্কুলের 2nd ক্লাস বর্তমানে কোন শ্রেণী? 9ম শ্রেণী। এটা কিভাবে আমি একটু করে তোমাকে বলি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো প্লিজ। দেখো 1st ক্লাস মানে কি? 10ম। তাহলে 2nd ক্লাস কি হবে ভাইয়া? 2nd ক্লাস হবে 9ম। তাহলে 3rd ক্লাস কি হবে? 3rd ক্লাস কি হবে একটু খেয়াল করে দেখো, 8ম। 4th ক্লাস, 4th ক্লাস কি হবে? এভাবে। ঠিক আছে। তাহলে 1st ক্লাস কি? 10ম। তাহলে 2nd ক্লাস কি হবে? 9ম। তাহলে 3rd ক্লাস 8ম, 4th ক্লাস 7ম। ঠিক আছে। তাহলে বলো সে কোন ক্লাসে ছিল? সে 9ম ক্লাসে ছিল। ঠিক আছে। এখানে 2nd ক্লাস বলতে কি বোঝাইছে? বর্তমানে 9ম ক্লাস। তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, কার সম্পর্কে বলা হয়েছে? কার হৃদয়? মৃত্যুঞ্জয়ের হৃদয়টা কে দখল করতে পারছিল বলতো? বিলাসী। অন্য পাপ কে করেছিল? মৃত্যুঞ্জয়। কেন করেছিল একটু খেয়াল করে দেখো। বিলাসী তো এমনি নিচু বংশের, তাহলে তার কোনো পাপ হবে না। পাপটা কার হবে? যে উঁচু বংশের। অনুপাপ মানে তো বুঝছো। ধরো কোনো নিচু বংশের মানুষ এর হাতে যদি তুমি উচ্চ বংশের কেউ যদি খাবার খায়, তাহলে যে উচ্চ বংশের সে কিন্তু এখানে কি করবে? একটা পাপ করবে। সেটা কি পাপ? অন্য পাপ। ঠিক আছে। তাহলে এখানে বিলাসীর হাতে কে খাবার খেয়েছিল? মৃত্যুঞ্জয়। তাহলে মৃত্যুঞ্জয় যেহেতু উচ্চ বংশের, মৃত্যুঞ্জয় কি করেছিল? অন্য পাপ করেছিল। ঘন জঙ্গলের পথ একটু পা ফেলে যেও, কে কাকে বলেছিল? দেখো কাকে বলেছিল একটু খেয়াল করে দেখো তো। নেড়াকে বিলাসী বলেছিল। ঠিক আছে। এটা একটু ভুল আছে। দেখো ঘন জঙ্গলের পথ একটু পা ফেলে যেও, এখানে কিন্তু তোমার বিলাসী বলছিল যে নেড়াকে। এটা হবে না উত্তর, এটা উত্তর হবে। বিলাসী নেড়াকে বলেছিল।
যখন তার নেরা যখন মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন বলছিল আচ্ছা তুমি একটু দেখে যেও। ঠিক আছে, এখানে কে বলেছিল? বিলাসী। কুত্তলিন পুরস্কার প্রাপ্ত গল্প কোনটি? দেখো মন্দির। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহৎ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যঙ্গার্থে। অর্থাৎ তাদের সমাজের মধ্যে অনেক বড় বড় কাহিনী আছে, শুধু একটা মানুষ যে আরেকটা মানুষকে ভালোবেসে একসাথে সুখে সংসার করবে সেটা তারা মেনে নিচ্ছে না। অর্থাৎ তখনকার সময়ে যে মানুষ খুব সংকীর্ণ মনা ছিল সেই জিনিসটা বোঝানোর জন্য ব্যঙ্গার্থ অর্থে এখানে মহত্ব জিনিসটা ব্যবহার করছে। ঠিক আছে। বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ রয়েছে? ম্যালেরিয়া। মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন কত ছিল? 20 থেকে 25 বিঘা। মৃত্যুর দিন মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল? গোয়ালের বাড়ি। রসাতলে যাওয়া কথাটি কে বলেছিল? খুড়া। রসাতলে যাওয়া বাগধারাটির অর্থ কি? অর্থাৎ অধঃপতন হয়ে যাওয়া। দোকানের খাবার কিনিয়া খাওয়াতে গ্রামের মধ্যে কার জোড়া ছিল না? মৃত্যুঞ্জয়। অর্থাৎ মৃত্যুঞ্জয় সবাইকে খাওয়াইতো। মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে বা দুর্নাম অর্থে। কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এটিকে সমাজ কিভাবে দেখেছিল? হাসিয়া উড়াইবার কথা। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? প্রেম ও নিষ্ঠার। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, উক্তিটি কার? বিলাসীর। মাসি পিসি গল্পে কানাইয়ের সাথে কতজন পেয়াদা এসেছিল? 3 জন। টোটাল আসছিল 5 জন, কিন্তু পেয়াদা আসছিল কয়জন? 3 জন। সেখানে লাল কাপড় পরা একটা ছিল না, পাগড়ি পরা, সে একজন। ঠিক আছে, তার কানা একজন। টোটাল কয়জন? 5 জন। তাহলে যদি বলো যে কয়জন আসছিল তাহলে 5 জন, আর কয়জন পেয়াদা আসছিল তাহলে হবে কি? 3 জন। ঠিক আছে। মাসি পিসি গল্পে মোট কতজন লোক কাচারি বাড়ি থেকে এসেছিল? তখন কি হবে ভাইয়া? 5 জন। আহলাদের মুখে কে নিজের মেয়ের মুখের ছাপ দেখতে পেয়েছিল? বুড়ো রহমান। বুড়ো রহমান যখন ইয়াকে খড়গুলো তুলে দিচ্ছিল তখন সে দেখতেছিল, হায় আল্লাহ, এটা তো আমার মেয়ের মতো। বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গিয়েছিল? শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে। তখনকার সময় এগুলো বেশি হতো। মাসি পিসি গল্পে 2 বিধবা চরিত্রের মিল কিসে? তারা দুইজনই কি ছিল? দায়িত্বশীল ছিল এবং মানবিক জীবন যুদ্ধ ছিল। তাদের জীবনটা বাঁচানোর জন্য তাদের যুদ্ধ করতে হয়েছিল এবং দায়িত্বশীলতা। এখানে কার প্রতি দায়িত্বশীলতা একটু দেখো তো? আহলাদের প্রতি। আহলাদের প্রতিও কিন্তু তারা দুইজনই কি ছিল? দায়িত্বশীল ছিল। ডর আসনি? ডর কিসে? এখানে কিসের ডরের কথা বলা হয়েছে? সংসার ভাঙ্গার। অর্থাৎ যোগু যখন বলতেছিল তখন আহলাদি কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, তখন বলতে না তুই ডর আসনি, কি ডর কিসের? সংসার ভাঙবে না। কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছিল? কাচারি বাড়িতে। কানাইয়ের সাথে থাকা লাল পাগড়িওয়ালা লোকটা কে ছিল? এটা কি পেয়াদা ছিল? না, পেয়াদা ছিল না। কনস্টেবল, চৌকিদার, দারোয়ান। কনস্টেবল ছিল। কানাই কখন মাসি পিসির সন্ধান করতে আসে? শুল্কপক্ষের দ্বাদশী রাতে। দেখো একাদশী রাতে তারা কিন্তু কি রেখেছিল? রোজা রেখেছিল, মানে খায় নেই, অর্থাৎ উপবাস করছিল। এর রাতে মানে অর্থাৎ দ্বাদশীর রাতে কিন্তু তাদেরকে ডাকতে এসেছিল। ঠিক আছে। শুল্কপক্ষ মানে তো বুঝছো, যখন চাঁদ থাকে, হ্যাঁ, চাঁদের 15 দিন হলো তোমার পূর্ণিমার রাত, আর চাঁদের অন্য 15 দিন হলো তোমার অমাবস্যা রাত। এই আগের যে পূর্ণিমা রাতটাকে তুমি কি বলতে পারো? শুল্কপক্ষ। ঠিক আছে। তা অর্থাৎ চাঁদ ওঠার 12 দিন পর, 12 দিনের রাতে তাদেরকে ডেকেছিল। মাসে বেশি কোন দিন উপোস ছিল? শুল্কপক্ষের একাদশীতে কি ছিল? তারা উপোস ছিল। আহলাদের পরিবারের সদস্যরা কোন রোগে মারা গিয়েছিল? কলেরাতে। আহলাদের পরিবারে মোট কতজন সদস্য ছিল? 4 জন। দেখো 4 জন, মা, বাবা, ভাই, তারপর বোন। কাঁথা কম্বল চুবিয়ে রাখি জলে, উক্তিটি কার? মাসির। মাসি পিসি কেন কাচারি বাড়ি যেতে রাজি হয়নি? কারণ আহলাদি নিরাপত্তার কথা ভেবে। যখন ডাক্তার আসছে তখন ওইখানে কিন্তু দেখো উসমান বৈদ্যের অনেকে ছিল, যারা মানে তোমার উকি দিয়ে তাকাচ্ছিল যে ওরা চলে গেলে ওকে নিয়ে যাবে, কাকে? আহলাদিকে নিয়ে যাবে।
সেজন্য আহলাদি নিরাপত্তার কথা ভেবে কিন্তু মাসি পিসি যায়নি। মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে কি উড়ে এসেছিল? শকুন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মাসি পিসি কি বিক্রি করে যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাওয়াইছিল? ছাগল। ছাগল বিক্রি করে, কারণ সবজি তো তখন বিক্রি করে এত টাকা হয় না, হ্যাঁ, আর গহনা ছিলই না, ধানের বিষয়টা তো আসেই না এখানে। আহলাদির বাপের আমলে কি অবশিষ্ট ছিল? একটা গামলা ছিল যেখানে তোমার কম্বলটা চুবিয়ে রেখেছিল, খেয়াল আছে? গল্পটা আগে পড়বা, গল্পটা পড়ার পর যখন তুমি আমার সাথে সলভ করবা তখন তোমার ভালো লাগবে। আর যদি তোমরা গল্পগুলো যদি 5-10 মিনিটে যদি ডিটেলস চাও, মানে 5-10 মিনিট আমি টোটাল গল্পটা তোমাদেরকে সামারি করে বলবো, তাহলে আমাকে বলিও। মাসি পিসি গল্পে চায়ের দোকানটি কোথায় অবস্থিত? পুলের কাছে। মাসি পিসি আহলাদির বাবার আশ্রয়ে কতদিন বেঁচে ছিল? দেখো একটু খেয়াল করো, অনেক দিন বেঁচে ছিল, ঠিক আছে? কয়েকদিন হবে না, এখানে অনেক দিন হবে। মাসি পিসি কোন বিষয়টি পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? অহংকার এবং খোঁচা দেওয়া। কেন দিতে একটু খেয়াল করে দেখো। পিসি হলো তার পিতার ঘর, যার ফলে তার এখানে অধিকার বেশি, কিন্তু মাসি, মাসি মানে কে? অর্থাৎ আহলাদির মায়ের বোন, অর্থাৎ এটা হলো তার বোনের শ্বশুর বাড়ি। তাহলে এখানে যে এসে থাকতো তার তো একটু ছোট থাকতে হইতো, আর পিসি সবসময় তাকে কি করতো? অহংকার করতো, খুচা দিত। তো এই জিনিসটা পিসির অনেক খারাপ লাগতো। হট্টগোলের পর রাতটাকে থমথমে মনে হওয়ার কারণটা কি? অজানা আতঙ্ক। অর্থাৎ আমার তো ঝগড়া গেল গা, ওরা চলে গেছে পেয়াদারা, হ্যাঁ, এখন এখন আর কিছু হবে, কিছু হবে, এই যে একটা ভয়, সে ভয়ের কারণে, অজানা আতঙ্কের কারণে কেমন যেন থমথম মনে হচ্ছিল তাদের। এখন রেইনকোটে চলে আসি। রেইনকোট গল্পে বাদলায় বন্দুক বারুদ একটু জিরিয়ে নিবে না, এখানে জিরিয়ে শব্দের অর্থ কি বোঝাইছে বলতো? বলে একটু খেয়াল করে দেখো, অর্থাৎ বিরাম নেওয়া, বিশ্রাম নেওয়া, ঠিক আছে? রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছিল? শহীদ মিনার। খেয়াল আছে? ডক্টর ইফাস কিন্তু এটা বলছিল। শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাটা বলেছিল কে? ডক্টর আফাস সাহেব, হ্যাঁ, আফাস আহমেদ, ডক্টর আফাস আহমেদ। ডক্টর আফাস আহমেদ কোন কলেজের প্রিন্সিপাল ছিলেন? একটু দেখো কোন কলেজের প্রিন্সিপাল ছিল, এটা তোমরা করবা। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটা? খোয়াবনামা। রেইনকোট গল্পে মোট কতটি ঋতুর কথা উল্লেখ আছে? 3টি ঋতুর কথা উল্লেখ আছে। মিন্টু কবে বাড়ি ছেড়েছিল? 23শে জুন। নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়? 4 বার। রেইনকোট কিসের প্রতীক? সাহস এবং দেশপ্রেমের। কারণ রেইনকোট পরার আগে নুরুল হুদা কিন্তু খুবই ভীত টাইপের ছিল, কিন্তু যখন রেইনকোটটা পড়ছে তার ভিতরে একটা দেশপ্রেম চলে আসছে, একটা সাহস চলে আসছে, অর্থাৎ সাহস এবং দেশপ্রেমের প্রতীক। নুরুল হুদার মেয়ের বয়স কত? 2.5 বছর। রেইনকোট গল্পে কলেজের জন্য কয়টি লোহার আলমারি আনা হয়েছিল? দেখো কয়টি? 10টি। বোটানি ডিপার্টমেন্টের জন্য কয়টি আনা হয়েছিল? 2টি। রসায়ন বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য একটাও আনা নেই। আলমারিগুলা কোন গাড়িতে করে এনেছিল? ঠেলা গাড়িতে করে। রেইনকোট গল্পে মিসকিন বলতে কাদেরকে বোঝানো হয়েছিল? তোমার মুক্তিবাহিনীকে। নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকতেন? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। আবার তার শ্বশুর কে ছিল? রাজাকার। ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর কে ছিল? রাজাকার। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলার উদ্দেশ্য কি ছিল? অর্থাৎ মিলিটারিদেরকে অ্যাটাক করা। বাল্মীকি কার জন্য রামায়ণ রচনা করেছিলেন? একটু খেয়াল করে দেখো, কাদের জন্য করেছিলাম? মুনি ঋষিদের জন্য, মুনি ঋষিদের জন্য। সাহিত্যের খেলা প্রবন্ধ অনুসারে লেখক প্রকৃত কাজ কি? লেখকের প্রকৃত কাজ কি? একটু দেখো তো, দেখো, উপদেশ দেওয়া না, খেলনা তৈরি করা না, সমাজ সংস্কার করা না, খেলা করা। অর্থাৎ আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই সাহিত্য রচনা করব, এটা ছিল সাহিত্যের খেলার মূল। অর্ধাঙ্গী প্রবন্ধে লেখিকা কোন রোগের কথা উল্লেখ করেছিলেন? দাসত্বের কথা বলেছিলেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন কোন প্রবন্ধে নারীদের দাসত্বের কথা বলেছিলেন? অর্ধাঙ্গী। বগ্নিদের জানায় আমাদের একটি রোগ আছে, অর্থাৎ দাসত্ব। এখন দাসত্ব বলতে কি বোঝাইছে বলতো? স্ত্রী জাতির অবনতি। অর্ধাঙ্গী প্রবন্ধে পর্দা মোচন বলতে কি বোঝানো হয়েছে? মানসিক দাসত্ব মোচন, অর্থাৎ পর্দা করা বোঝায়নি, বরং আমরা কেমন মানসিকভাবে দাস। এটা ফার্সি অর্থাৎ পারস্য পুরুষগণ অন্ধভাবে কোন সভ্যতার অনুকরণ করেন? বিলেতি। পর্দার বাইরে আসা বলতে লেখিকা কি বুঝিয়েছেন? মানসিক স্বাধীনতা। মানসিক স্বাধীনতাকে বুঝাইছে, ঠিক আছে। পর্দার বাইরে আসা অর্থাৎ তুমি মানসিকভাবে স্বাধীন হও, একটা জায়গায় স্থির থাকিও না। অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে স্বামীর 16 আনা পরিচয় দেয় কে? রাম। অর্থাৎ যখন যে যাবে বলছিল সীতা, তখন কিন্তু রামে নিয়ে গিয়েছিল। এটা আর কি। স্বামী যখন নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি মাপেন? দেখো মানে যখন ছেলেরা অনেক কিছু করেন, তখন মেয়েরা কি, তখন বালিশটাকে কতটুকু এদিকে, কতটুকু এদিকে, কতটুকু, অর্থাৎ বালিশ মাপেন, এই টাইপের বুঝাইছে। শকট বা গাড়ির বড় চাকা এবং ছোট চাকার মাধ্যমে কি বোঝানো হয়েছে? একটা বড় চাকা আর একটা ছোট চাকা, অর্থাৎ বৈষম্য বুঝাইছে। অর্থাৎ ছেলেরা বড় চাকার মতো হয়ে আছে এখন, মেয়েরা ছোট চাকার মতো হয়ে আছে, অর্থাৎ বৈষম্য, নারী পুরুষের বৈষম্য। শকট শব্দটি কোন প্রতীকে ব্যবহৃত হয়েছে? সমাস। অর্ধাঙ্গী প্রবন্ধে আমাদের দেশে শিক্ষার্থীদের কিসের সাথে তুলনা করা হয়েছে? টিয়া পাখি, মানে আমরা মুখস্থ করতেছি এই টাইপের। যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল, এটি কখন বলা হয়? দেখো বিয়ে ঠিক হলো, একটা মেয়ে যখন পড়া করতে চায় না, সে যখন বিয়ে হয়ে যায়, সে কি বলে, আচ্ছা যাই হোক, হয়তো স্বাধীনভাবে বাঁচতে পারবো না, কিন্তু আমার আর পড়ালেখাটা তো করতে হইলো না, ঠিক আছে, এটা বিয়ে ঠিক হলে। সাগরের পানি বাষ্প হয়ে মেঘ হাওয়া এবং পুনরায় সাগরে ফিরে আসা কি নির্দেশ করে? অর্থাৎ একে অপরের প্রতি ঋণ বা পরিপূরকতা। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, সাগরের পানিগুলো বাষ্প হয়ে মেঘে যায়, আবার মেঘগুলো আবার কোথায় পড়ে? এখানে। তাহলে একজন আরেকজনের উপর নির্ভরশীল। নারী ঠিক একইভাবে পুরুষের উপর নির্ভরশীল, পুরুষ নারীর উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে পরিপূরকতা দেখাইছে। লেখিকার মতে নারীদের পশ্চাৎপদতার মূল কারণ কি? আর্থিক অসঙ্গতি, অর্থাৎ তাদের টাকা পয়সা নাই, এই জন্যই তারা পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো নতুন কাজ শুরু করতে গেলে প্রথমে কি উপস্থিত হয়? দেখবা যে কোন না কোন একটা বাধা হবে, গুলযোগ হবে, নাহলে মানে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, অথবা বাধা একটা আসবে। যৌবনের গান প্রবন্ধে তাহারা যদি মহৎ না হন অন্তত ক্ষুদ্র নয়, কাদের সম্পর্কে বলা হয়েছে? ধ্যানীদেরকে, অর্থাৎ যারা ধ্যান করে তারা অন্তত ক্ষুদ্র না, এটা হলো যৌবনের গানের। শক্তির পিছনে রুধির ধারার শক্ত প্রবাহ মতো কারা কাজ করে? ধ্যানীরা। পারানটা এখানে বলেছে জফলা হবে, অর্থাৎ চিন্তাশীল যে আর কি। যৌবনের গান প্রবন্ধে লেখক নিজের স্বভাবকে কিসের সাথে তুলনা করেছেন? বনের পাখির সাথে। যেমন বনের পাখি যেখানে ইচ্ছে সেখানে যায়, সেও যেখানে ইচ্ছে সেটাই ভাবে। যৌবনের গান প্রবন্ধে পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা বলা হয়েছে কাদের বাণীকে? বক্তাদেরকে, অর্থাৎ বক্তারা অনেক সময় মানে এমন করে কথা বলে মানুষ কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, মানুষ নতুন কিছু করতে চাই, এখানে বক্তাদেরকে বুঝাইছে। খরস্রোতা অনেক ধারালো। আমি বক্তা নহে, আমি কর্মবস্তার দলে, এটা দ্বারা কি বুঝাইছে? অর্থাৎ আমি শুধু কথা বলবো না ভাই, আমি কাজে বিশ্বাসী। লেখক যৌবনের মাতৃরূপ বা সেবা পরায়ণ দিক কোথায় দেখেছেন? দেখো শববহনে, অর্থাৎ মৃতদেহ যখন সৎকার করা হয় ওইখানে উনি কি দেখছেন? সেবা পরায়ণতা দেখছিলেন। জীর্ণ অট্টালিকার মধ্যে কিসের মৃত্যুর সম্ভাবনা রয়েছে? মানবতার। লেখক কি হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান? সহযাত্রী, অর্থাৎ উনি চাই না যে দলপতি হবে, আমার এত বড় হওয়ার দরকার নেই, উনি মধ্যমণি, সবাই ওনাকে দেখবে এরকম চাচ্ছেন না, উনি গুরু, সবাইকে সম্মান করে করো না, ও চাচ্ছে ভাই তোমরা যারা যুবক আছো, যারা তরুণ আছো, তাদের সাথে আমিও যাব, আসো একসাথে আমরা কি করি, মানে মহাদান করি। এখানে উনি সহযাত্রী হতে চান। বার্ধক্যের বৈশিষ্ট্য কি? বার্ধক্য মানে কি, মানে অনেক অভিজ্ঞ না, এটা বোঝেনি। শারীরিক দুর্বলতা মানে হাঁটতে পারে এরকম, শান্তি চাই এরকম না, যারা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখে, অর্থাৎ পুরাতন যেটা আগে করে আসতো সেটাই করে আসতেছে, সেটাকে বলা হয়েছে এখানে বার্ধক্য। এখানে বয়স্ক অর্থে বার্ধক্য ব্যবহার করা হয়নি। 127 যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক মূলত কি ফুটিয়ে তুলেছেন? তারুণ্য এবং বার্ধক্যের পার্থক্য। কাদের দেশ জাতি বা ধর্ম নেই বলে লেখক উল্লেখ করেছেন? তারুণ্যের, ঠিক আছে, অর্থাৎ তরুণদের কোনো দেশ নেই, ওদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, তার সব জায়গায় ছড়িয়ে যাবে, এই টাইপের আর কি। বায়স অর্থাৎ কাক বা ফিঙ্গের স্বভাব কোনটি? অন্যদের বিরক্ত করা বা তাড়ানো।
কবিদের বাণী কেমন করে চলে? ঝর্ণার ধারার মতো, ঝর্ণার ধারার মতো। মুখস্থ করে ফেলো। যৌবনের গান প্রবন্ধে লেখক কাকে সশ্রদ্ধ নমস্কার করেছেন? বলো তরুণদেরকে। সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের উদ্দেশ্যে লেখক কত সালে এই ভাষণ প্রবন্ধ দিয়েছিলেন? বলো এই ভাষণটা কখন দিয়েছিল? 1932 সালে। স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষের একমাত্র দেবতা কি বলতো? অহংকার। জীবন ও বৃক্ষ প্রবন্ধের নিশান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল? পরিচয়। অর্থাৎ যারা তোমার স্থূলবুদ্ধির, তারা সবসময় নিজের অহংকারটা সবাইকে বলে বেড়ায়, পরিচয় দিয়ে বেড়ায়। হ্যাঁ, আমি এই জাতের, আমি এরকম, আমি ওই রকম। অর্থাৎ এখানে পতাকা অর্থে ব্যবহার করা হয় নাই, যদিও নিশান মানে কি পতাকা, কিন্তু এখানে পরিচয় অর্থে ব্যবহার করা হয়েছে। বৃক্ষের সাধনায় কেমন রূপ দেখতে পাওয়া যায়? দৃঢ় স্থির ভাব। বৃক্ষটা যখন বড় হবে দেখবে যে কেমন ধীর স্থির, ও নড়াচড়া করে না, কিন্তু ওর আম হচ্ছে, ওর জাম হচ্ছে, ওর ফলগুলো আমরা খাচ্ছি। হ্যাঁ, সমাজে ও অক্সিজেন দিচ্ছে, হ্যাঁ সরি, পরিবেশে দেখা যাচ্ছে ও অক্সিজেন দিচ্ছে, কিন্তু তার কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। হ্যাঁ, এটা বোঝাচ্ছে, অর্থাৎ ধীর স্থির ভাব। জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোন দৃশ্যটি আমরা প্রতিদিন দেখি না? বলো কোনটা দেখি না আমরা? সেটা হলো নদী সাগরে পতিত হওয়া। দেখো আমরা সবকিছু দেখি, কিন্তু নদীটা যে সাগরের মধ্যে পতিত হয় কয়জন দেখছো? যাদের বাড়ি হয়তো নদীর পাশে তারা দেখো, কিন্তু বেশিরভাগ মানুষ তো সেটা দেখে না। এই জিনিসটা বোঝাইল। কার বহু কবিতায় বৃক্ষের পরিচয় বা সজীবতার কথা পাওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক জায়গায় বৃক্ষের কথা বলছে, ঠিক আছে, এটা বলবো। প্রকৃতির যে ধর্ম মানুষেরও সেই ধর্ম, এর মাধ্যমে কি বুঝাইছে? অর্থাৎ আরেকজনের উপকার করা। প্রকৃতি এগুলো সবসময় উপকার করে। আমাদের ধর্ম উচিত কি? যে আমরা আরেকজনের উপকার করবো, অর্থাৎ পরোপকারিতা বা কল্যাণ। 139 নাম্বার, ষষ্ঠের সবচেয়ে উপভোগ্য রূপটা কি? আত্মার ফলরূপ। অর্থাৎ তোমার আত্মারা যখন অনেক অসাধারণ হয়ে যাবে, ষষ্ঠের কাছে এই জিনিসটাই ভালো লাগবে। তুমি যখন মানুষের উপকার করো, মানুষের বিপদে এগিয়ে আসো, যখন খুব বেশি অহংকার করো না, হ্যাঁ স্থির থাকো, ধীর স্থিরভাবে নিজেকে গড়ে তোলো, তখন এই জিনিসটা ষষ্ঠের কাছে উপভোগ্য মনে হয়। হ্যাঁ, ষষ্ঠের কাছে এটা ভালো লাগে। চর্মচক্ষুকে বড় না করে আমাদের কোনটিকে বড় করা উচিত? একটু দেখো, আমাদের কল্পনাটাকে বড় করা উচিত। আমাদের কল্পনা অনেক বিশাল হইতে হবে। তারপর অনুভূতি, আমি যদি ভাববো, হ্যাঁ ফিল করবো, এই জিনিসটা অনেক বড় হইতে হবে। উপলব্ধি অনেক বড় হইতে হবে। এখানে অপশন দুটোটাই। 141, আত্মার পরিপুষ্টির জন্য কি প্রয়োজন? বিচিত্র অভিজ্ঞতা এবং গভীর অনুভূতি। তোমার বিভিন্ন অভিজ্ঞতা লাগবে, এবং তোমার এই যে তুমি যে অনুভূতিটা, হ্যাঁ এটা কিভাবে আসবে? তুমি যখন অভিজ্ঞতা লাভ করবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে। গন্তব্য কাবুল, এটা লেখক কে? সৈয়দ মুজতবা আলী। এখানে ভুল আছে, এটা সৈয়দ মুজতবা আলী হবে। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার? সৈয়দ মুজতবা আলী। বাংলা শব্দের অন্তদেশে অনুষ্কার যুক্ত করলে তা কোন ভাষার মতো হয়? দেখো অনুষ্কার, হ্যাঁ অনুষ্কার যদি ব্যবহার করো তাহলে সেটা কিসের মতো হবে? সংস্কৃতের মতো। শব্দের পাগদেশে, অর্থাৎ শুরুতে যদি তুমি জোর দিয়ে কথা বলো, সেটা কোন ধরনের হবে? ইংরেজির মতো। গন্তব্য কাবুল অনুসারে কামানদারি অর্থাৎ কামান নিয়ে রাজত্ব করতো কারা? ইংরেজরা। কামান নিয়ে করতো ইংরেজ, আর বন্দুক নিয়ে কারা করতো? দেখো। আর কাদের হাতে বন্দুক থাকতো? পাঠানদের। বুঝছো, কামান থাকতো ইংরেজদের, আর তোমার বন্দুক থাকতো পাঠানদের। গাড়িটি রাত কয়টায় পেশোয়ারে পৌঁছানোর কথা ছিল? রাত 9টায়। 60, আবার অনেক জায়গায় শর্টও লিখছে, পড়লে কতটুকু জায়গা দখল হয় বলে উল্লেখ করা হয়েছে? 1 ফুট। মুখস্থ করে ফেলে 1 ফুট। উঠোন সমুদ্র পের হলে অর্ধেক মুশকিল আসান, এটি কোন ভাষায় প্রচলিত? বাংলা ভাষায়। লেখকের দেখা বিখ্যাত সুদর্শন তরবারিটি দেখতে কেমন ছিল? জাতির মতো। জাতির মতো, এখানে হবে। পেশোয়ার যাওয়ার পথে রাস্তা দুটো কার অধিকারে ছিল? সরকারের। দুই পাশের রাস্তাটাই সরকারের ছিল। গন্তব্য কাবুল অনুসারে কোন নদীতে ডুব দিলে জান কলিজা সব ঠান্ডা হয়ে যেত? কাবুল নদীতে। ঠিক আছে, কাবুল নদীতে যদি গোসল করলে কেমন জানি ভাল লাগতো আর কি। হ্যাঁ, সবকিছু এবারে ঠান্ডা, শান্তি চলে আসতো। কাবুল যাওয়ার পথে গাড়ির চাকা কতবার ফেটেছিল? 4বার। 4বার ফেটেছিল। 4বার ফেটেছিল। গাড়ি মেরামত বা চাকা ঠিক করার সময় তদারকি করেছিলেন কে? সর্দারজি। ঠিক আছে, কিন্তু এটা ঠিক করছিল কে? হেজিম্যান।
তাহলে একটু খেয়াল করো, গাড়ি মেরামত করছিল কে? হেজিমেন। আর যদি বলো যে তদারকি কে করছিল, তাহলে সর্দারজি। সরা এখানেই ঢুকে দুর্গন্ধের দাক্ষায় লেখক কতদূর পিছিয়ে গিয়েছিল? 3 গজ। পেশোয়ার থেকে জালালাবাদ কত মাইলের পথ? 100 মাইল। সর্দারজিকে শিলুয়ার বানাতে কত গজ কাপড় লাগে? এই প্রশ্নটি লেখক কেন করেছিল? কথার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ উনি যখন বোকা বানাচ্ছিল কে সর্দারজি, তখন এই কথাটা ঘুরাই দেওয়ার জন্য উনি আরেকটা প্রসঙ্গে চলে গেছিল। ঠিক আছে, কথার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। হিন্দুস্তানে বিরিয়ানি বা পোলাও এর জৌলস বাড়াতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সবগুলো। অর্থাৎ তুমি যদি বিরিয়ানি বা পোলাওর মধ্যে যদি তুমি কি জৌলস মানে এগুলো যদি স্বাদ আরো বাড়াতে চাও, তাহলে কি কিশমিশ দিবা, পুস্তা দিবা, আলু বুখরা দিবা, হ্যাঁ, এগুলো সবগুলাই দিবা। কপিল দাস মুর্মুর বানানটা একটু ভুল আছে। শেষ কাজ গল্পে শীতের আগমনে নদীতে কি ধরনের স্রোত হয়? ধীর স্রোত, আস্তে আস্তে একটা স্রোত দেয়। ঠিক আছে। কোন বস্তুটি বাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফিরে? সবুজ গুল্ম। অর্থাৎ ধরো একটা নদী, নদীর মধ্যে তুমি এই পাশ এই পাশ কোনটা করে? অর্থাৎ সবুজ সবুজ অনেকগুলো ইয়া থাকে না, এগুলো দেখবা যে নদীর পানি যখন এদিকে যায় তখন এদিকে যায়, নদীর পানি যখন এদিকে আসে তখন এদিকে। ঠিক আছে, অর্থাৎ মাথা রেখে এই পাশ ওপাশ ফেরে, সবুজ গুল্ম। আজকাল শীতের শান্তভাব কোথায় সব সময় বিরাজ থাকে? টাঙ্গনের স্রোতে, টাঙ্গনের স্রোতে। পিঙ্গলের আকাশ গ্রন্থটি কার লিখা? শওকত ওসমানের লিখা। রোদের দিকে পিঠ মেলে কে ঝিমাচ্ছিল? কপিল দাস। কপিল দাস মুর্মুর শেষ কাজ অর্থাৎ গল্পে ট্রাক্টর চালু রেখেছিল কে? বিনোদ মিস্ত্রি। বিনোদ মিস্ত্রি ট্রাক্টর চালাচ্ছিল, এটা মাথায় রাখবা। ছাগল ঢুকে সবজির তছনছ করে সোনামুখী কার সাথে ঝগড়া করছিল? সোনামুখী সিলভির সাথে ঝগড়া করেছিল। কপিল দাসের মতে সবশেষে সবকিছু কিসের সাথে মিলে যায়? একটার সাথে আরেকটা, অর্থাৎ সমাজ রাষ্ট্র প্রতিটা জিনিস একটার উপর আরেকটা নির্ভরশীল। ভাই আর কয়েকটা বাকি আছে, লাস্ট পর্যন্ত দেখো, শেষে আমি তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি। হ্যাঁ, একটু দেখো। কপিল দাসের কুকুরটিকে কোন প্রাণী খেয়ে ফেলেছিল? বাঘ। অর্থাৎ কপিল দাসের একটা কুকুর ছিল, সেটা কে খেয়ে ফেলছিল? তোমার বাঘ। ঠিক আছে, দেখো আমি তাড়াতাড়ি কেন যাচ্ছি, যাতে তুমি আগে গল্পটা পড়বা, পড়ার পর আমার সাথে এমসিকিউটা মিলাও। হ্যাঁ, একবার করে মিলাও। আর এই স্লাইডটা কোথায় পাবা? সম্পূর্ণ পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, কোথায় পাবা বলতেছি, দাঁড়াও। তোর কিছু ফর্ম থাকে না কেন? এখানে ফর্ম কোন শব্দের অর্থ? অর্থাৎ মনে থাকা। তোর কোনো কিছু মনে থাকে না কেন, অর্থাৎ ফর্ম থাকে না কেন। প্রাচীনকালে মানুষদের মোড়ল হিসেবে কে পরিচিত ছিল? শিবনাথ। ভাতের পাশে এক টুকরো কি পেয়ে কবি খুশি হয়েছিলেন? পোড়া মাংস। কপিল দাসকে দাদা বলে ডাকে কে? সুখদাস, মানে তার ছেলের আর কি, মহেন্দ্র ছেলে সুখদাস। লাল সালুটাতে চলে আসি। লাল সালু উপন্যাসের শুরুতে শিকারের একাগ্রতা কার চোখে দেখা যায়? তাহেরের। ঠিক আছে, দেখবা ওই তাহের এবং কাদের দুজনে মাছ ধরে না, এখানে কাদের নৌকা চলায় আর তাহের তাকায় থাকে, অর্থাৎ শিকারের মতো তাকায় থাকে। কেন? ওই যাতে মাছগুলা পালায় না যায়, দেখবা অনেক আস্তে চালাবে তারা। এই তো কি মিয়া, তোমার দিলে ময়লা আছে? এখানে ময়লা শব্দে কোন অর্থে ব্যবহৃত? সন্দেহ। অর্থাৎ তোমার এখানে কি কোন সন্দেহ আছে, এটা বলো। ক্ষুধার জিনিস ক্ষুধা তুইলা লইয়া গেছে, উক্তিটি কার? হাসুনির মা। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় বলতে কাকে বুঝাইছে? তাহেরের বাপকে। হ্যাঁ। মজিদ কার ভয়ে শঙ্কিত হয়েছিল? আওয়ালপুরের পীর। আওয়ালপুরের পীর যখন চলে আসছে, মজিদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, সেজন্য মজিদ এটা নিয়ে শঙ্কিত ছিল। মজিদ যখন আওয়ালপুরে পৌঁছায় তখন সূর্য কোন দিকে হেলে পড়েছিল? পশ্চিম দিকে। পশ্চিম দিকে হেলে পড়েছিল, তখন নামাজ শেষ, তারা পড়ে না। এটা নিয়ে অনেক মানে যুক্তি ছিল মজিদে। লালসালু উপন্যাস পরগাছা মুরব্বী হিসেবে কাকে অভিহিত করা হয়? দলামিয়াকে। দলামিয়া তার বোনের শ্বশুর বাড়িতে থাকতো, সেজন্য। আক্কাস মতব্বরনগরে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? স্কুল। কে চেয়েছিল? আক্কাস।
কার বিলাপ শুনে জামিলার দুচোখ বেদনায় অর্থহীনতায় হারিয়ে যায়? কার বিলাপ শুনে? ঠ্যাংরা বুড়ির। ঠিক আছে। সৈয়দ অলিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল? প্যারিসে। প্যারিসে শেষে মারাও গিয়েছিল এখানে। লাল সালু কোন ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক, সমাজের সমস্যাগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। দেশটা কেমন মরার দেশ, এটি বলার কারণ কি? শস্যহীনতা। নোয়াখালী অঞ্চলের মানুষ কেন ছুটে? জীবিকার তাগিদে, কারণ ওইখানে কোনো খাবার নাই, সেজন্য জীবিকার তাগিদে তারা বিভিন্ন জায়গায় যেত। লাল সালু উপন্যাসে ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে? ভোরে, সকালে না, ভোরে, মানে অনেক সকাল সকাল। ভোরে বোঝাইতে এখানে অনেক সকাল, অর্থাৎ ফজর নামাজের পরে। তাহের এবং কাদের ধানের ফাঁকে কেন সন্তর্পণে নৌকা চালা, অর্থাৎ আস্তে আস্তে কেন নৌকা চালাচ্ছিল বলতো? কারণ শব্দ করলে মাছগুলা কি পালিয়ে যাবে। মজিদের মতাব্বরনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। সে কি করছিল? প্রথমে ঢুকার সাথে নামাজ পড়ছিল, খেয়াল আছে, রাস্তার মাঝে। তো এটা একটা নাটকীয় টাইপের ছিল। মজিদ কোন সড়ক দিয়ে গ্রামে প্রবেশ করেছিল? মতিগঞ্জের, ওই দিক থেকে মতিগঞ্জ দিয়ে আসছিল। মতিগঞ্জ সড়ক থেকে মোহাম্মদনগর গ্রামটি কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। উত্তর দিকে অবস্থিত, দেখছো, উত্তর দিক থেকে আসছিল। লাল সালু উপন্যাসে বর্ণিত অতসী, এটা একটু এই তো অসতী, এটা তালিভাষ্য হবে। হ্যাঁ, পর বৃদ্ধ বলতে কাকে বোঝানো হয়েছে? সুলাইমানের বাপকে, মানে অনেক বয়স্ক আর কি, 80 বছরের চেয়ে বেশি। মোহাম্মদনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? দেখো, গারো পাহাড়ে ছিল, গারো পাহাড়ে। নোয়াখালীতে ছিল, নোয়াখালী থেকে গারো পাহাড়ে গিয়েছিল, গারো পাহাড় থেকে এখানে আসছিল। ঠিক আছে। মজিদ মাজারটিকে কিসের সাথে তুলনা করেছিল? দেখো, মজিদ না, মানে লেখকে, এখানে ভুল আছে, মাছের পিঠের মতো। মজিদ না, এখানে লেখক। লেখক তোমার মাজারটিকে কিসের সাথে তুলনা করেছিল? মাছের পিঠের সাথে। কার হাঁটা শব্দে মাটি কেঁপে ওঠে? রহিমা। রহিমা অনেক শক্তিশালী ছিল, তো সে যখন হাঁটতো মাটি কেঁপে উঠতে, এই টাইপের আর কি একটা ভাবনা। মাজারকে মাছের পিঠের সাথে তুলনা করার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? মাজারের রহস্যময়িতা, মানে মাজারটার মধ্যে কি আছে, হ্যাঁ, মাছের পিঠের মধ্যে কি, এখানে কি আছে, মানে কেমন একটা রহস্য রহস্য ভাব এটা। কলমা জানস মিয়া, একটু খেয়াল করো, মিয়া যখন আসবে তখন এই উক্তিটা কার? মজিদের। মিয়া বললে এটা মজিদের, ঠিক আছে। আর বেটা বলে আরেকজন, আমি বলতেছি এটা কাকে বলছিল? দুদু মিয়াকে বলছিল। ঠিক আছে। এখন আসো, দুদু মিয়ার কতজন ছেলে ছিল? 7 জন। কলমা জানস বেটা, এই যে বেটা, বেটা বললে ব দিয়ে ব্যাপারী, ব দিয়ে ব্যাপারী, মিয়া দিয়ে মজিদ। তাহলে কলমা জানস মিয়া বললে কার উক্তি? দেখো কার উক্তি, একটু দেখো কার উক্তি। কলমা জানস মিয়া, মিয়া বললে এটা মজিদের উক্তি। আর যদি বলা যায় কলমা জানস বেটা, যদি বেটা বলে তাহলে এটা ব্যাপারী। ঠিক আছে। এটা কে বলছিল? ব্যাপারী বলছিল। একই, দুদু মিয়া কে বলছিল। লাল সালু উপন্যাসে রহিমা কাকে ভয় পাই? মাজার এবং খুদাকে। রহিমা কিন্তু একটু নরম দিলে ছিল, সে মজিদকেও ভয় পাইতো। মজিদকে যদি মেনলি ভয় পাইতো খুদা এবং মাজারের কারণে। ঠিক আছে। লাল সালু উপন্যাসে রহিমার ভয়ের মূল কারণ কি ছিল? কারণ মাজার তো অনেক ক্ষমতা আছে, হ্যাঁ, এরকম একটা বিলিফ কার ভিতর ছিল? তোমার রহিমার। মোহাম্মদনগর গ্রামে মহিলাদের সাথে মজিদের যোগাযোগের মাধ্যম কে ছিল? রহিমা। অর্থাৎ এখন তো হুজুরদের সাথে মেয়েরা দেখা করতে পারে, দেখা যাচ্ছে যে এটার কারণে অনেক বড় কি হয়, অনেক কিছু আছে, যাই হোক, কিন্তু তখনকার সময় এটা অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, তখন কি হইতো, মানে একটা হুজুর সাথে দেখা করতে হইলে তার স্ত্রীর মাধ্যমে দেখা করতে হইতো। ঠিক আছে। কারণ যেহেতু পর্দাটা অনেক স্ট্রিক্টলি মেনটেন করা হইতো, এখন তো হুজুররা এটা মানে না। তারপর মজিদ অন্তরের, একটু দেখো, মজিদ অন্তর শক্তিকে সবকিছু জানতে পারে, এ কথা কে বিশ্বাস করে না? তাহেরের বাপ বা ঠেঙ্গা বুড়ো। ঠেঙ্গা বুড়ো কেমন জানি বিশ্বাস করতেছিল না যে মজিদ এটা জানে। কি বলছি বুঝছো? মজিদকে সে বিশ্বাস করতে পারত না। ওনারে কোন আমার মতের জন্য জানি দোয়া করে, উক্তিটি কার? হাসুনির মা। হাসুনির মা মজিদের এখানে চাকরি করতো, তো বলতেছে যে আমাকে, ওনাকে বলেন যে আমার জন্য, আমার মতের জন্য দোয়া করার জন্য। হাসুনির মাকে তার বাবা কেন প্রহার করে? ঘরের কথা বাইরে বলাই। হাসুনি মা কাকে বলছিল? মজিদকে বলছিল। তো এটা কে বুঝে গিয়েছিল? তোমার ওই
ঠেঙ্গা বুড়োটা, হ্যাঁ ঠেঙ্গা বুড়ো যখন বুঝছিল তখন তাকে গালি দিছিল। কেন গালি দিছিল? যে কিরে তুমি আমাদের ঘরের মধ্যে অনেক কিছু হবে, তুমি মসজিদ তেরে যাই কেন লাগাচ্ছ? হ্যাঁ, লাল সালু উপন্যাসের কার ভিতরে ক্রোধের আগুন জ্বলেছিল? তাহের এবং কাদেরের বাপ। অর্থাৎ ওনাকে তো বুঝছো, ওনাকে মানে মুসলমানি করে দিয়েছিল ওইখানে, হ্যাঁ। তো অনেক এখানে অপদস্থ করেছিল, যার ফলে তার মনের মধ্যে একটা ক্রোধ ছিল, একটা ইয়া ছিল, যে প্রতিবাদ ছিল ইয়ার প্রতি, মসজিদের প্রতি। প্রিয় পয়গম্বরের বাণী কত হিজরিতে এসেছিল বলে উল্লেখ করা হয়েছে? পঞ্চম। প্রিয় পয়গম্বর বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে। ঠেঙ্গা বুড়ো কার কথায় বিভ্রান্ত হন? মসজিদের কথায়, মানে মসজিদের কথা ও বিশ্বাসই করতে চায় না, ঠিক আছে, ও বিভ্রান্ত হয়ে যায়। তুমি কি হলফ করে বলতে পারবা তোমার দিলে ময়লা নাই? এখানে কি এটা কে বলছে বলতো? মসজিদে, মসজিদে ওই ইয়াকে বলতেছিল। ধলামিয়াকে আওয়ালপুরের পীরের কাছে কে পাঠিয়েছিল? খালিক ব্যাপারী। খালিক ব্যাপারী দেখো এখানে মসজিদকেও সাহায্য করতেছিল, আবার ওইদিকে ওই পীরের কাছেও কি পানি আনতে যাচ্ছিল। মসজিদের প্রথম স্ত্রীর নাম কি ছিল বলতো? রহিমা। মসজিদ আমেনা বিবির পরীক্ষার জন্য, অর্থাৎ তার সন্তানটা যে হচ্ছে না, এটা কার দোষ? হ্যাঁ, এটা পাকের বিষয় আছে, মানে যদি তখনকার সময়ের এগুলো বিলিফ ছিল, এগুলো বাস্তবে না। হ্যাঁ, মসজিদ আমেনা বিবির মানে যে প্রেগনেন্সি হচ্ছে না, এটার পরীক্ষার জন্য কি শর্ত দিছিল? যে সারাদিন রোজা রাখবে শুক্রবারে, ঠিক আছে, রোজা রেখে কারোর সাথে আবার কথা বলবে না, তারপর মাজারটা চক্কর দিবে। তোমার দাড়ি কই মিয়া, মসজিদ এই উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলছিল? আক্কাসকে, ঠিক আছে, যে ওই তোমার স্কুল করতে চাইছিল তাকে। তানি বুঝি দুলাভাইয়ের বাপ জমিলা প্রথম কাকে দেখে এটা বলছিল? অর্থাৎ মসজিদের সেকেন্ড ওয়াইফ, তাকে যখন বিয়ে করতে গেছিল সে তখন তোমার বেড়া তখনকার সময় ওগুলো দিয়ে দেখছিল। দেখার পর তার কি মনে ছিল জানো? তার মনে ছিল যে এটা হলো কি তোমার দুলাভাইয়ের বাপ, হ্যাঁ, মানে যে দুলা তার বাপ। হ্যাঁ, মসজিদকে দেখে এটা মনে হয়েছিল জামিলার। জামিলা যখন প্রথম মসজিদের বাড়িতে আসে তখন সে কার কোলে ঘুমাচ্ছিল? রহিমার। রহিমার কোলে, মানে তার প্রথম ওয়াইফের, মানে প্রথম ওয়াইফের কোলের মধ্যে তার সেকেন্ড ওয়াইফ ঘুমাচ্ছিল, মানে এত ছোট ছিল। লালসালু উপন্যাসে সে যে খাঁচায় ধরা পড়েছে, এখানে কাকে বোঝানো হয়েছে? জামিলাকে। জামিলা একটু চঞ্চল প্রকৃতির ছিল, সে কাউরে মানত না, মানে একটু উড়নচণ্ডী টাইপের। তো তাকে যখন ইয়া করা হয়েছিল তখন বলছিল যে কি, এই ধরো একটা হুজুরের কাছে যখন বিয়ে দেওয়া হয়েছিল তখন তো একটা স্ট্রিক্ট একটা রুল রেগুলেশন মানতে হচ্ছে, আবার ও তো একটু ফ্রড টাইপের মজিদ। তো ও বললো যে এই তো এখন বাকিটা কি, খাঁচায় ধরা পড়েছে। মজিদের চরিত্রের মধ্যে নিচের কোনটি অনুপস্থিত? দেখো ও কিন্তু কৌশলী ছিল, ধৈর্য ছিল, কঠোরতা ছিল, কিন্তু তার ভিতর দয়া মায়াটা ছিল না। ক্ষুধার উপর তুয়াক্কাল রাখা উক্তিটি কার? মজিদ। ক্ষুধার উপর তোমরা ভরসা রাখো। বিশ্বাসীর পাথরে যেন খুদাই করা সে চোখ, কাদের কথা বলা হয়েছে? দেখো মহব্বতনগরের গ্রামবাসী, অর্থাৎ মহব্বতনগরের গ্রামবাসীর এত সেরকম করে বিশ্বাস করতো যে কোনো কিছু অলৌকিক বিষয়গুলাকে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে, যেন খুদাই করা। ডান দিয়ে কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটি কার? রহিমা। হ্যাঁ, রহিমার উক্তিটা ছিল, এটা বিরক্তি হয়ে আর কি। বতর দিন শব্দ প্রবন্ধটির নিচে কিসের সাথে সম্পর্কিত? চাষাবাদ। তখন এই চাষাবাদ হইতো, মাহফিল হইতো, বিভিন্ন পীরেরা আসতো। মজিদ কদিন ধরে চিন্তায় গোলপাক খাচ্ছিল কেন? কারণ আওয়ালপুরের মধ্যে পীর আসছিল, একটা পীর, হ্যাঁ, তো ওই পীরের কাছে সবাই চলে যাচ্ছিল, তাহলে তো ওরা তো আর কেউ গুনবে না, হ্যাঁ, তার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, সেজন্য অস্তিত্ব সংকটে। পাথর এবার নড়ে, এখানে পাথর হিসেবে কাকে অভিহিত করা হয়েছে? মজিদ, মানে মজিদ তো ছিল পাথরের মতো শক্ত, কিন্তু এখন যখন আওয়ালপুরে পীর আসছে তখন তো সে নড়াচড়া শুরু করছে, সেজন্য। লালসালু উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায় ছিল? করিমগঞ্জে। এটা মাথায় রাখো, করিমগঞ্জে স্কুলও ছিল, তোমার হাসপাতালও ছিল। মজিদের বর্ণনা মতে সন্তানাদি না হওয়ার কারণ কি ছিল? পেটের মধ্যে বেরি থাকা, 7 বেরি 6 বেরি, হ্যাঁ, মানে পেটের মধ্যে সমস্যা থাকলে মেয়েদের সেজন্য নাকি হয় না, যদি এটা সায়েন্সে স্বীকার করে না, মানে তখনকার সময়ের কি। হ্যাঁ, এখন আমরা সিরাজুল্লাহতে চলে আসি, একটু দেখো মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী। সিরাজের সেনাবাহিনী কোন রাস্তা দিয়ে কলকাতায় প্রবেশ করেছিল? দমদমের সরু রাস্তা দিয়ে, দমদমের সরু রাস্তা দিয়ে। হ্যাঁ, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজের এই উক্তির কারণটা কি ছিল? প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, অর্থাৎ তখনকার সময় ইংরেজরা প্রজাদেরকে কি করতেছিল? নির্যাতন করতেছিল।
একটাকে অনেক চরম লেভেল নির্যাতন করছে, তার ওয়াইফকে ধর্ষণ করছে। যখন সে বিচার দিছিল সিরাজউদ্দৌলাকে, তখন সে বলতেছিল যে আজকে এই যে তুমি নালিশটা দিছো, নালিশটা আসলে আমার নিজেরই বিরুদ্ধে, আমি তোমাকে সেভ করতে পারিনি। প্রাণনাশের আশঙ্কায় আমাদেরকে আতঙ্কিত করে তোলেনি, উক্তিটি কার? রাজবল্লভের। অর্থাৎ তখন যখন সিরাজউদ্দৌলা তাদেরকে বলছিল দেখেন আপনারা থাকতে এগুলো যদি হয়, তো তরবারি নিয়েছিল, তো নিছিল, নেওয়ার পর এরা তো আবার আলাদা করে মিটিং বসে। ওই মিটিংয়ের মধ্যে রাজবল্লভ বলতেছিল দেখো প্রাণনাশের আশঙ্কায় আমাদেরকে আতঙ্কিত করে তোলেনি। এক বাক্যে আপনাকে নিষ্কৃতি দিলাম। সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? জগৎ শেঠ। খাজাঞ্চি শব্দের অর্থ কি? কোষাধ্যক্ষ। খাজাঞ্চি মানে তখনকার সময় খাজনা যারা আদায় করতো আর কি, মানে কোষাধ্যক্ষ। সেনাপতি না, গুপ্তচর না, বিচারক না। সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফরের গুপ্তচরের নাম কি ছিল? উমর বেগ। দেখো মীর জাফরের গুপ্তচরের নাম ছিল যে উমর বেগ, আর রাইসুল জুলাহা যে ছিল সে ছিল যে সিরাজউদ্দৌলার গুপ্তচর। নবাব সিরাজউদ্দৌলার গুপ্তচরের নাম কি ছিল? এই তো রাইসুল জুলাহা, সরি জোহালা। ইনি কি নবাব না ফকির? মীর জাফরের এই উক্তিটি কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? চাটকারিতা। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলাকে তো হারাই ফেলছে, হারাই ফেলার পর তো এখন মীর জাফরকে সিংহাসনে বসাবে। যখন বসাবে ও বুঝতেছে না, বললো যে না ও আসলে ইংরেজের ইয়াটা তখন বসবো। তো এখানে চাটকারিতা না, এই চাটকারিতা প্রকাশ পাইছে। সিকান্দার আবু জাফর কোন বিখ্যাত সাহিত্য পত্রিকার সম্পাদক ছিল? মাসিক সমকাল। সিরাজউদ্দৌলা পতনের প্রধান কারণ কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র। ওদের প্রাসাদের মধ্যে অনেক বিশাল ষড়যন্ত্র চলছিল এটার কারণে, ঠিক আছে? এখানে ইংরেজদের বীরত্ব ছিল না। সিরাজউদ্দৌলা নাটকে মোট কয়টি অঙ্ক আছে? 4টি অঙ্ক। মোট কয়টি অঙ্ক? 4টি অঙ্ক। দেখো দৃশ্য কয়টা ছিল? টোটাল 12টা। 12টা দৃশ্যের মধ্যে কয়টার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা ছিল? 8টাতে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম সংলাপের স্থান কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ। প্রথম দিকে ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করছিল, সেখান থেকে শুরু হয়েছিল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? ক্লেটনের। এটা ক্লেটন হবে, একার হবে। ক্লেটন কাদের উদ্দেশ্যে করে বলেছিল ভিক্টোরি অর ডেথ? ব্রিটিশ সৈন্যদের। বাঙালি কাপুরুষ নয় এই উক্তিটি কার? ওয়ালি খান। ওয়ালি খান হইলো তোমার ব্রিটিশদের পক্ষ হয়ে লড়াই করতেছিল টাকার বিনিময়ে। তখন ওয়ালি খান যখন দেখলো যে নবাব সিরাজউদ্দৌলা তারা আসছে, তখন বললো যে এখন যুদ্ধ থামান, নাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তখন ক্লেটন গরম হয়ে গেছে, তোমরা হতে বাঙালি কাপুরুষের জাত। যখন বলছে ওয়ালি খান আবার প্রতিবাদ করছে, না আমরা কাপুরুষের জাত না, আপনি টাকা দিচ্ছেন সেজন্য আমি যুদ্ধ করতেছি। এরকম যত বড় মুখ নয় তত বড় কথা উক্তিটি কার? ক্লেটনের। তখন ক্লেটন ওয়ালি খানকে রিপ্লেস হয়, তুমি যত বড় মুখ না তত বড় কথা বলতেছো তুমি। ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে ফেলে, এই টাইপের একটা উক্তি ছিল। এই উক্তিটা কেন বলছিল? বিদ্রুপ বা উপহাসের জন্য। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা এটা বলছিল। ইংরেজরা যুদ্ধের সময় কেন সাদা নিশান উড়িয়েছিল? কারণ সন্ধি স্থাপনের জন্য। অর্থাৎ এখন আমরা পরাজয় বরণ করছি, আপনারা আর আক্রমণ করিয়ে না, আমরা মানে স্যালেন্ডার করতে চাই। কুর্নিশ শব্দের অর্থ কি? অভিবাদন বা সম্মান প্রদর্শন করা। তখনকার সময় মানে কুর্নিশ করে একটা সম্মান প্রদর্শন করা হইতো। নবাব সিরাজ কাকে আলীনগর অর্থাৎ কলকাতার দেওয়ান নিযুক্ত করেছিল? মানিক চাঁদকে। নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যটি কোথায় সংঘটিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম জাহাজে। ঠিক আছে, দ্বিতীয় দৃশ্যটা ফোর্ট উইলিয়াম জাহাজে। নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যটি কোথায় সংঘটিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম জাহাজ। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান কোনটি? ফোর্ট উইলিয়াম জাহাজ। নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নিয়ে নৌকায় পালায়? রজার ড্রেক। আমরা বিদ্রোহী কবিতা নিয়ে ইয়াতে আসবো, আমাদের শেষ পদ্য শেষ এবং সহপাঠও শেষ। কাজী নজরুল ইসলাম কত নং পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? তোমার 49 নং পল্টনে। কাজী নজরুল ইসলাম কত নং প্লাটুনে, প্লাটুন হবে, হ্যাঁ, সৈনিক হিসেবে যোগদান করেন? 49 নং প্লাটুন। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি।
অকাল বৈশাখীর সাথে বিদ্রোহী কবিতার কার তুলনা করা হয়েছে? এলোচুল। অকাল বৈশাখীর মধ্যে তোমার গাছগুলো দেখবে এমন করে নড়াচড়া করে, হ্যাঁ, বিশেষ করে সুপারি গাছগুলো যেমন মনে হয় যে চুল কি এলো চুলগুলো যেন নড়াচড়া করতেছে। ঠিক আছে। ইন্দ্রাণী সুতো শব্দের অর্থ কি? অর্থাৎ সুতো মানে হলো পুত্র, অর্থাৎ ইন্দ্রের পুত্র। ইন্দ্রাণী সুতো বা জয়ন্তর হাতে কি ছিল? চাঁদ ছিল, হাতে ছিল চাঁদ। ঠিক আছে। ভালে, ভালে মানে কপালে, ভালে কপালে, কপালে কি ছিল? কপালে ছিল সূর্য। ধরো, হ্যাঁ, জয়ন্তের কপালে কি ছিল? সূর্য। বিদ্রোহী কবিতায় চির উন্নতশীর দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ প্রতিবাদ করবই করব। ঠিক আছে, চির উন্নতশীর, আমি কাউকে মানবো না। মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, রণতুর্য বলতে কি বোঝায়? দেখো, তুর্য, রণ মানে যুদ্ধ, তুর্য মানে হলো অস্ত্র, অর্থাৎ যুদ্ধের সরঞ্জাম আর কি। ঠিক আছে। 262 নাম্বার, রণতুর্য এবং বাঁশরি কিসের প্রতীক? দেখো, রণতুর্য মানে যুদ্ধ করবে, বাঁশরি মানে আমার বাঁশি, অর্থাৎ প্রেম। তার প্রেম এবং যুদ্ধ দুটোটাই, প্রেম এবং দ্রোহ, দ্রোহ মানে যুদ্ধ। ধরো, বিদ্রোহ কবিতায় ঐতিহাসিক চরিত্র কোনটা? চেঙ্গিস খান। এখানে অন্যগুলো কিন্তু দেখো, পরশুরাম, শিব, ইন্দ্র, এগুলো কিন্তু ঐতিহাসিক না, হ্যাঁ, এগুলো ধর্মীয় কাহিনীর। কিন্তু এখানে কিন্তু ইতিহাসের মধ্যে কি আছে? চেঙ্গিস খান। কবি নিজেকে ছাড়া আর কাকে কি করে না? মানে উনি কাকে কুর্নিশ করে বলো? উনি নিজেকে কুর্নিশ করে। ঠিক আছে। কবি কবি নিজেকে কার ডোম্র ত্রিশূল বলেছেন? পিনাকপাণির, অর্থাৎ শিবের। ডোম্র ত্রিশূল মানে তো বুঝছো, এরকম একটা বাজাই, এরকম মানে এই পাশেও একটা এরকম করে বাজালে ডোম্র। আর ত্রিশূল মানে এই দেখবা যে দুর্গা দেবী যখন একটা নেয়, ইয়াকে মারে যে, ওইটা। হ্যাঁ, তো ডোম্র এবং ত্রিশূল কার? শিবের। শিবের কাছে কিন্তু একটা ডোম্র আছে আর একটা ত্রিশূল আছে। ঠিক আছে, তোমরা ভালো বুঝবা যারা হিন্দুরা আছো। তো ওইটাকে কাজী নজরুল ইসলাম নিজে। কবি দাবানল হয়ে কি দহন করতে চান? বিশ্বটাকে জ্বালাই ফেলতে চান। হ্যাঁ। কোন রনশ্বাস কার বুকে ধ্বনিত হয়? বিধবার। বিধবার বুকের মধ্যে অনেক কষ্ট। হ্যাঁ। কার বাঁশরীকে কবি তার কবিতার রাগিনী বলেছেন? দেখো, কার বাঁশরীকে? হ্যাঁ, অরফিয়াস। অরফিয়াস একজন বাঁশরী ছিল, সে সবাইকে তার সুরে মোহিত করতে পারত, সেটা বুঝাইছে। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কারণ ক্ষত্রিয়রা কিন্তু যুদ্ধ করে। তো উনি যে ক্ষত্রিয়দেরকে সবাইকে শেষ করে দিবেন কেন? যাতে আর পৃথিবীতে অশান্তি না হয়, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কবি বিশ্বকে কিসের দ্বারা নিক্ষত্রিয় করতে চান? পরশুরামের কঠোর কোঠার দিয়ে সবাইকে মানে মেরে ফেলতে চান, বিশেষ করে ক্ষত্রিয় যারা আছে তাদেরকে। কবি কেন বিশ্বকে উপড়ে ফেলতে চান? নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ নতুন করে সৃষ্টি করার জন্য চাচ্ছেন যে পৃথিবীটা উল্টায় ফেলার জন্য। যেমন ধরো তোমার একটা ডেকচিতে, হ্যাঁ, অনেকগুলো ময়লা আছে, তুমি কি করবে? এটা ফেলে দিয়ে আবার নতুন করে কিছু একটা করবা, রান্না করবা, হ্যাঁ, এরকম। মহাবিদ্রোহী রণক্লান্ত, এখানে রণ বলতে কি বোঝাইছে? অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে। বুঝছো, কিসের বিরুদ্ধে যুদ্ধ? অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে উনি। কার কন্দনরুল আকাশে বাতাসে ধ্বনিত হওয়ার কথা বলা হয়েছে? উৎপীড়িতের কন্দনরুল আকাশে বাতাসে ধ্বনিবে না। হ্যাঁ, অর্থাৎ যাদেরকে আমরা নির্যাতন করি তারা কান্না করবে, আকাশে বাতাসে সে আওয়াজ শোনা যাবে, সেটা সে মানতে পারবে না। কবি কবি নিজেকে কার দণ্ড বলেছেন? দেখো, ধর্মরাজ তো সবাই বিচার করে, সেই বিচারটা কে? কবি নিজে। লোকালয় এবং শ্মশান কিসের প্রতীক? লোকালয় মানে কি? জীবন। শ্মশান মানে কি? মৃত্যু, জীবন মৃত্যুর প্রতীক। কবি নিজেকে কার শিষ্য বলেছেন? বিশ্বামিত্রের শিষ্য। জসিমউদ্দিন, প্রতিদানে চলে আসি কবিতায়। জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে। কবি জসিমউদ্দিনের পৈতৃক নিবাস কোথায়? গোবিন্দপুর। প্রতিদান কবিতায় বিষে ভরা বান এর পরিবর্তে কবি কি দেন? বুক ভরা গান। মানে কেউ যদি তাকে বিষে ভরা বান, তাকে গালি দেয়, সে কিন্তু তার জন্য বুক ভরা গান দেয়। বুক ভরা গান বলতে কবি কি বুঝিয়েছেন? ভালোবাসা, ভালোবাসা দেন। কবি কাটা পেয়ে কি দান করেন? ফুল দান করেন। কেউ যদি আমাকে কাটা দেয়, কেউ যদি আঘাত করে, আমি তাকে ফুল দেই। সেটা কতদিন দেয়? দেখো, সারা জনমভর, সারা জনমভর সে কি দেয়? ফুল দেয়।
মালঞ্চ শব্দের অর্থ কি? বাগান। মালঞ্চ শব্দের অর্থ বাগান। অনিষ্টকারী কবিকে কি শুনাই? নিঠুরিয়া বাণী। যে অনিষ্টকারী সে কবিকে কি নিঠুরিয়া বাণী, নিষ্ঠুর নিষ্ঠুর কথা বলে। আমার এই ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদী তার ঘর। এখানে তার এটা কি বলেছে? কেউ আমার ঘর ভেঙে দেওয়ার পর আমি তার ঘরটা তৈরি করে দিই, অর্থাৎ ক্ষমা করে দিই, ক্ষমাশীলতা। দেখো বিরাগী বিভাগী অনেক জায়গায় অনেক রকম শব্দ আছে, এটা দ্বারা কি বোঝায়? উদাসীন, অর্থাৎ সে উদাসীন হয়ে যায়, তার কোথাও মন বসে না। পথের বিরাগী, পথের মধ্যে হাঁটে আর কি, অমনোযোগী হয়ে। প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলেছে? দিগল রজনী, সে অনেক দীর্ঘ রাত জেগে থাকে। তাহারাই মনে পড়তে আসি। সাজের মায়া কাব্যগ্রন্থটি কার বলতো? সুফিয়া কামালের। বাতাবি লেবুর ফুল ফুটিয়াছে কি? উক্তিটি কার? কবির। মানে বলছে আচ্ছা বাতাবি লেবু ফুটছে, আচ্ছা মানে কবির খেয়াল নাই। কবির যে তার হাজবেন্ড মারা গেছে, সে এতটাই মন ভোলা হয়ে গেছে, তার হাজবেন্ডের প্রতি এতটাই শোকাহত হয়ে গেছে যে যে ধরো একটা বাতাবি লেবু ফুটছে হ্যাঁ বসন্তকালে, সেটা তার খবরই নেই, সেটা সে প্রশ্ন করতেছিল। তাহার এই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? বসন্তের, অর্থাৎ বসন্ত আসছে। হ্যাঁ তরি কি পারে আসছে, মানে বসন্ত কি আসছে পৃথিবীতে, এরকম। কবি বসন্তের প্রতি বিমুখ কেন? বসন্ত যে এত সুন্দর একটা ঋতু এখানে আসছে, কিন্তু তার খেয়ালই নাই। কেন বলতো? কারণ প্রিয়জন হারানোর বেদনা, তার হাজবেন্ড মারা গিয়েছিল শীতকালে, এরপরে তো বসন্ত, সেজন্য তার এটা খেয়াল নাই। বসন্ত বন্দনা কবির কণ্ঠে শোনার মিনতি কে করেছেন? কবি ভক্ত। কবির একজন ভক্ত বলতে আপনি বলেন না বসন্ত আসছে, আপনি বসন্ত নিয়ে প্রতিবারই লিখেন, সুন্দর সুন্দর কবিতা লিখেন, গান লিখেন, এখন কেন লিখতেছেন? একটু লিখেন না প্লিজ। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে বলতো? ফাল্গুন মাসকে, হ্যাঁ বা ফাগুন মাসকে স্মরণ করে আসছিল। শীতকে কবি কিসের সাথে তুলনা করেছিলেন? মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসীকে উনি শীতের সাথে মিলাইছে। এখন 18 বছর বয়সে আসো। সুকান্ত ভট্টাচার্য কোন কাব্যগ্রন্থের রচয়িতা? দেখো হরতাল। 18 বছর বয়সী তরুণরা পদাঘাতে কি ভাঙতে চাই? পাথর বাঁধা। 18 বছর বয়স কিসের বেগে চলে? বাষ্পের বেগে চলে। 18 বছর বয়সে মহান মঞ্চ কোনটি? আত্মদান। নিজেকে দান করাটা হলো কি সবচেয়ে বড় মঞ্চ, ঠিক আছে। পথে প্রান্তরে তুফান ছুটানো বলতে কি বোঝানো হয়েছে? অস্তিত্বের প্রমাণ দেওয়া। অর্থাৎ দেখবা যে যে ইয়াং ছেলে সে যেখানে যায় সেখানে বলে যে আমি আসি, আমি হেয়ার। হ্যাঁ দেখবে যে কেউ যে বাইক চালায় অনেক শব্দ দিয়ে কি বাইক চালায়, ঠিক আছে। দেখবা যে গার্লস স্কুল ছুটি দিলে অনেকগুলো ছেলে দাঁড়ায় থাকে, হ্যাঁ নিজের একটা কি অস্তিত্বের প্রমাণ, আমি আসি, এই জিনিসটা প্রমাণ করতেছে, যদি এটা উচিত না। হ্যাঁ তো বলো যে পথে প্রান্তরে তুফান ছুটানো বলতে কি বোঝাচ্ছে? মানে নিজেকে জাহির করা, নিজেকে বলা, নিজেকে প্রকাশ করা। 18 বছর বয়সের একটি ইতিবাচক দিক কি বলো? আত্মার শপথ, অর্থাৎ তারা শপথ করতে জানে, তারা তেজ আছে, তারা বলে যে না আমি সফল হবই। তো তুমিও সফল হও, তুমিও একটা তেজ দেখাও, তুমি একটা আত্মার শপথ করো না আমি এই পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ ভালো করব। কিভাবে ভালো করবা? এই যে আমি বাংলা এমসিকিউটা দিয়ে দিছি, সামনে আমি আইসিটি এমসিকিউ দিয়ে দিব, সবগুলো আবার ফ্রি পিডিএফও দিয়ে দিব, পরিণতি এবং সব সাবজেক্টের আমি পিডিএফগুলো দিয়ে দিব এমসিকিউর, যেগুলো থেকে ইনশাআল্লাহ আসবে। তুমি কি করবা? তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবা, ঠিক আছে। তোমার প্রোফাইলে শেয়ার করার পর আমাকে যদি তুমি 40 বলো, 40 একটা সংখ্যা, তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব। অর্থাৎ ভিডিওটা শেয়ার করার পর 40 সংখ্যাটা বললে আমি তোমাকে কি দিয়ে দিব? পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। তো তোমরা কি করবা? তোমাদের যাদেরই লাগবে তারা ভিডিওটা শেয়ার করে হ্যাঁ 40 সংখ্যাটা বলবা, 40 তখন আমি দিয়ে দিব। এখানে আমি 300টা করাই দিছি, আরো 200টা আছে, ঠিক আছে ভাইয়া, এই তো আরো 200টা আছে, তোমরা করে নিবা, ঠিক আছে। এগুলো সবগুলো আমি পিডিএফ বানিয়ে ফেলছি। তোমরা যদি বল লেখাটা আমি আরো ছোট করে দিব যাতে কয়েক পেজের মধ্যে চলে আসে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এরপরে কোন বিষয় সম্পর্কে চাও সেটা অবশ্যই জানাবা আমাকে, ঠিক আছে। আর ওই 40 সংখ্যাটা বলবা, যারা হয়তো শেষ পর্যন্ত দেখে নাই তারা হয়তো দেখবা শেয়ার করছে, তারা হয়তো সংখ্যাটা বলতে পারবে না, তখন পিডিএফটা পাবে না। তোমরা কি করবা? ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করার পর 40 সংখ্যাটা বললে এবং স্ক্রিনশটটা দিলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আর কোন বিষয় সম্পর্কে দরকার আমাকে জানাবা। আর তোমরা যদি বিস্তারিত ক্লাস চাও তাহলেও আমাকে বলবা। শুধু তোমাদের টাইমটা সেভ করার জন্য আমি খুব তাড়াহুড়া করে দেখবা যে শেষ করে ফেলছি, ঠিক আছে। ওকে, তোমরা পিডিএফটা কালেক্ট করে পড়া শুরু করে দাও। আসসালামু আলাইকুম।